সিলেটে জলাবদ্ধতা নিরসন কার্যক্রম ও খাল খনন উদ্বোধন প্রধানমন্ত্রীর। মহাসড়ক সংস্কার সহ উন্নত রেল যোগাযোগের ঘোষণা। নতুন কুড়িয়ে স্পোর্টসের যাত্রা শুরু। সংস্কার নিয়ে মানুষকে ভুল বুঝিয়ে দেশ অস্থিতিশীল করার চেষ্টায় জামায়াত, বলছে বিএনপি। গণভোটের রায় না মানলে রাজপথে দাবি আদায়ের হুঁশিয়ারি 11 দলের। তেল সংকটের জন্য বিপণন কোম্পানির গাফিলতিকে দায়ী করলেন জ্বালানি মন্ত্রী। সচিবের নির্দেশ অমান্যের অভিযোগ। পাম্পে দীর্ঘ লাইনের পেছনে ছিল রাজনৈতিক দুরভিসন্ধি। হাওড়ায় কৃষকের কান্না, তলিয়ে থাকা ধান কাটার লড়াই। বাড়তি মজুরি ও শ্রমিক সংকটে ফসল শুকানোর চ্যালেঞ্জ। উজানে টানা ভারী বৃষ্টির পূর্বাভাস, বাঁধ ধসের শঙ্কা। এবং হামা উপসর্গে আরও 4 শিশুর প্রাণহানি। সুস্থ হয়ে বাড়ি ফিরে আবারও অসুস্থ হচ্ছে অনেকে। 1.5 মাস বাড়তি যত্ন, ভিটামিনযুক্ত খাবার খাওয়ানোর পরামর্শ। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। সিলেটে জলাবদ্ধতা নিরসন কার্যক্রম ও বাসিয়া খাল খনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেহাল মহাসড়ক ঠিক করা সহ রেল যোগাযোগ বাড়ানোর ঘোষণা দেন তিনি। এ সময় সরকারের কাজে আস্থা রাখার আহ্বান জানান সরকার প্রধান। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। সরকার গঠনের পর প্রথমবারের মতো সিলেটে প্রধানমন্ত্রী। সুরমার মেয়ে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে সকালে আকাশপথে পূর্ণভূমি সিলেটে পৌঁছান তারেক রহমান। বৈরী আবহাওয়ার মধ্যেই সেখান থেকে নিজ বাসে রওনা হন শহরের উদ্দেশ্যে। প্রচণ্ড বৃষ্টির মধ্যেই হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে সিলেট সফরের কার্যক্রম শুরু করেন সরকার প্রধান। এ সময় দেশ ও জাতির কল্যাণে দোয়া মোনাজাত করেন তারেক রহমান। ওই বৃষ্টি তো পরে হয়েছে। পরে শহরের সুরমা নদীর পাড়ে চাঁদনী ঘাটে যান সরকার প্রধান। জলাবদ্ধতা নিরসনে সুরমা নদীর উভয় পাড়ে বন্যা প্রতিরোধী অবকাঠামো প্রকল্প সহ বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পাশেই সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত সুধী সমাবেশ যোগ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জলাবদ্ধতা নিরসনে খাল খননের উপর জোর দিতে হবে। নদী বা খালে পলিথিন বর্জ্য না ফেলতেও সবার প্রতি আহ্বান জানান তারেক রহমান। বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনার কথা জানান তিনি। জলাবদ্ধতাও যাতে না হয়, মানুষেরও কষ্ট না হয়, সেটি কৃষির সুবিধার জন্যই হোক, পানিটিকে মানুষের ব্যবহারের সুবিধার জন্যই হোক, আমরা খালগুলো খনন করতে চাচ্ছি দেশে। ঢাকা সিলেট মহাসড়কের বেহাল দশার কথা তুলে ধরে আগামী কয়েক বছরের মধ্যে এই সড়কের উন্নয়ন কাজ শেষ করার কথা জানান সরকার প্রধান। রেল যোগাযোগ বাড়াতে 2 লেন করার কথাও জানান প্রধানমন্ত্রী। আগামী কয়েক বছরের মধ্যে আমরা এটা ইনশাআল্লাহ শেষ করতে পারবো এবং তার ফলে যেটা হবে, মানুষের যাতায়াতে ঢাকা টু সিলেট, সিলেট টু ঢাকা যাতায়াত, বাই রোড যাতায়াতের এত কষ্ট মানুষকে ইনশাআল্লাহ ভোগ করতে হবে না। রাস্তার ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করব, কিন্তু রেলটাকে আমরা ডেভেলপ করতে চাই। এ ব্যাপারে আমরা চেষ্টা করছি ডবল লাইন কিভাবে করা যায়। বর্তমান সরকারের বয়স খুব কম সময় হলেও প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীকে সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানান। 2.5 মাস বয়সে একটি শিশু কিন্তু হাঁটতে পারে না। শিশুটাকে হাঁটতে হলে আরও কিছুদিন অপেক্ষা করতে হয়। বর্তমান সরকারের বয়স 2.5 মাসের মতন। তবে আমরা এরই ভিতরে আমরা যে সকল কমিটমেন্ট দেশের মানুষের সামনে উপস্থাপন করেছিলাম, দেশের মানুষকে আমরা দিয়েছিলাম, সেই কমিটমেন্টগুলো বাস্তবায়নের কাজ আমরা শুরু করেছি। বন্যা প্রতিরোধী অবকাঠামো প্রকল্প সহ বেশ কয়েকটি প্রকল্প এই সিলেটে উদ্বোধন করেছেন সরকার প্রধান। তিনি বলছেন, জনগণকে সঙ্গে নিয়েই তার প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করতে চান তিনি। তাই প্রত্যেকের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর সেখান থেকে বেরিয়ে সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের বাইশা নদী পুনর্খনন কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখন তো বর্ষা শুরু হয়ে গেছে, এবছর তো শেষ হবে না, কিন্তু এই বছর নভেম্বর থেকে আবার আমরা খাল খনন শুরু করবো, শুকনা মৌসুমটা শুরু হলে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, সিলেট। খেলাধুলার মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিশু কিশোরদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের উপর জোর দেন তিনি। শনিবার বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন করে স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এর মাধ্যমে আন্তর্জাতিক মানসম্পন্ন ক্রীড়াবিদ তৈরি করবে বাংলাদেশ। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের আরও একটি রিপোর্ট। সিলেট জেলা স্টেডিয়ামে শিশু কিশোর, শিক্ষার্থী আর খুদে খেলোয়াড়দের ভালোবাসায় সিক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে অনুষ্ঠান স্থলে প্রবেশের পরই গগন বিদারী উচ্ছ্বাসে মেতে ওঠে তারা। পরে জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে নতুন করে স্পোর্টসের কার্যক্রম শুরু করেন সরকার প্রধান।
নির্ধারিত মঞ্চে আসন গ্রহণের পর খুদে প্রতিযোগীদের ডিসপ্লে উপভোগ করেন প্রধানমন্ত্রী। পরে নতুন কুড়ি স্পোর্টস 2026-এর উদ্বোধন করেন তিনি। বক্তব্যে নতুন কুড়ি স্পোর্টসের গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী। দেশের সব শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রতি গুরুত্ব দিতে আহ্বান জানান সরকার প্রধান। পড়ালেখার পাশাপাশি প্রত্যেককে খেলতে হবে, তোমাকে ঠিক করে নিতে হবে তুমি কি করবে, এবং তুমি যখন নিজেকে ঠিক করে নিতে পারবে, নিজের লক্ষ্যকে স্থির করে নিতে পারবে, তখন তুমি সেই টার্গেট অ্যাচিভ করার জন্য সেই সামনের দিকে তোমাকে এগোতে হবে। প্রত্যেক শিক্ষার্থীকে মেধা বিকাশের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে আগামীর অ্যাম্বাসেডর হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, আদর্শ মেধাবী মানুষ হিসেবে তাদের গড়ে তুলতে সব ধরনের সহযোগিতা করবে সরকার। সারা বাংলাদেশে আজকে যারা স্টেডিয়ামগুলোতে বসে আছে ছোট বন্ধুরা, ইনশাআল্লাহ তোমরা স্পোর্টসের মাধ্যমে সারা বাংলাদেশকে পৃথিবীর সামনে তুলে ধরবে। খেলার ক্ষেত্রে হোক, পড়ালেখার ক্ষেত্রে হোক, সরকার থেকে আমরা আমাদের দেশের যেই সামর্থ্য আছে, যতটুকু আমাদের ক্যাপাবিলিটি আছে, আমরা আমাদের ছোট বন্ধুদের পাশে আছি। বক্তব্য শেষে পুরো মাঠ ঘুরে খুদে প্রতিযোগী ও স্টেডিয়ামের গ্যালারিতে থাকা শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সরকার প্রধান। স্বপ্নের পথে বিজয়ের সাথে, এই স্লোগানে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন করে স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বললেন, তৃণমূল থেকে যেমন পেশাদার খেলোয়াড় তারা উঠিয়ে আনবেন, একই সঙ্গে এই খেলোয়াড়রাই আগামীতে আন্তর্জাতিক বিশ্বে দেশের মর্যাদা অক্ষুণ্ণ রাখবেন। একই সঙ্গে আর্থিক সচ্ছলতা এনে দেবেন প্রতিটি পরিবারকে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, সিলেট। গণভোটের রায় না মানলে রাজপথে দাবি আদায়ের হুঁশিয়ারি দিয়েছে জামায়াত। জুলাই সনদ বাস্তবায়ন না করা জাতির সঙ্গে প্রতারণার শামিল বলে অভিযোগ দলটির নেতাদের। এদিকে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জেলায় জেলায় গণমিছিল করেছে 11 দল। জুলাই সনদ ও গণভোটের রায় ইস্যু নিয়ে সরকারি ও বিরোধী দলের উত্তাপ সংসদ ছাপিয়ে গড়িয়েছে রাজপথে। আন্দোলন চালিয়ে যাচ্ছে জামায়াত, এনসিপি সহ 11 দলীয় ঐক্য। শনিবার বিকেলে জেলায় জেলায় গণমিছিল করে জোটটি। এতে তৃণমূলের জামায়াত, এনসিপি সহ 11 দলের নেতাকর্মীরা অংশ নেন। জুলাই সনদ ও গণভোটের রায় কার্যকর না হলে জনগণকে রাজপথে নেমে আসার আহ্বান জানান তারা। খুলনা প্রেস ক্লাবে এক সেমিনারে বক্তব্য রাখেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। অভিযোগ করেন, জনরায় উপেক্ষা করে ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে বিএনপি। আমাদের লিডার অফ দি অপোজিশন যে কথা বলেন যে সরকার ধীরে ধীরে এখন ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে, এই কথাটা কি আপনাদের বিশ্বাস হয়? এই যদি মানা হয় তাহলে এত রক্ত, এত আন্দোলনের কোনো প্রয়োজন নেই। আর এটা যদি মানা না হয়, আজকে প্রবন্ধকর সংকট বলেছেন, সাংবিধানিক সংকট তৈরি হবে। এদিকে দুপুরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সদস্য সচিব আক্তার হোসেন বলেন, সরকার গণভোটের রায় নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে। রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংসদ ও রাজপথে আন্দোলন চালিয়ে যাবে বিরোধী জোট। যারা বিএনপিকে ভোট দেয় নাই তাদের সঙ্গে প্রতারণা করছে, বিষয়টা এমন নয়, বরং যারা বিএনপিকে ভোট দিয়েছে এবং গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে তাদের সাথেও বিএনপি প্রতারণা করছে। এই যে নিজের অনুসারীদের সঙ্গে প্রতারণা করা, এইটা কোনো একটা দলের জন্য নৈতিক অবস্থান হতে পারে না। এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার জানান, রোববার রাজধানীতে জাতীয় কনভেনশন করবে এনসিপি। তারিফ রহমান, সময় সংবাদ। সংবিধান সংস্কার নিয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে জামায়াত, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেছেন, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে আন্দোলন করছে বিরোধীরা। জানান, উচ্চকক্ষে পিআর ও সংবিধান সংস্কার পরিষদ নিয়ে একমত হয়নি বিএনপি। এ বিষয়ে সংসদে সমাধান হবে বলেও জানান মির্জা ফখরুল। সংবিধান সংশোধনের কমিটিতে বিরোধীদের যোগ দেওয়ার আহ্বান তার। শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে জড়ো হন নেতাকর্মীরা। নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। এ সময় কোনো রাজনৈতিক দল রাষ্ট্রবিরোধী কার্যক্রম করলে বিএনপি নয়, আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে বলে জানান নজরুল ইসলাম খান। যে দলটি, এই যে দলের নেতাকর্মীরা, তারা এতদিন ধরে জনগণকে নিপীড়ন করেছে, জনগণের সম্পদ লুণ্ঠন করেছে, এই দলটা এবং তাদের নেতাকর্মীদের বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পাওয়া উচিত না। রাষ্ট্রের বিরুদ্ধে কেউ কোনো কাজ করলে সেটা দেখার দায়িত্ব রাষ্ট্রের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান আছে, এটা তাদের কাজ।
এটা বিএনপির কাজ না। রাজধানীর শেরেবাংলা নগরের এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, জামাত সংবিধান সংস্কার নিয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে আন্দোলন করছে বিরোধীরা। এর সমাধান সংসদে হবে বলেও জানান তিনি। জুলাইয়ের সনদের প্রত্যেকটা জায়গায় আমরা ছিলাম। জামাতের নেতৃত্বে 11 দল, এরা সম্পূর্ণ মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে। তারা এটার উপরে আন্দোলন করছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আবার বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করা। আমি আশা করব সংবিধানের যে বিতর্ক শুরু হয়েছে সেই বিতর্ক শেষ হয়ে এটা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব। বিতর্ক বাদ দিয়ে অর্থনৈতিক অবস্থার উত্তরণে জাতীয় ঐক্যের আহ্বান জানান বিএনপি মহাসচিব। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য খাতের উন্নয়নে সবচেয়ে বেশি প্রস্তাব এসেছে এবারের ডিসি সম্মেলনে। প্রস্তাবের মধ্যে আছে গুজব ও সামাজিক মাধ্যমে ভুল তথ্য চেকিং সেন্টার স্থাপনের বিষয়টিও। আজ 4 দিনব্যাপী সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মাঠ পর্যায়ে সরকারের প্রতিনিধি হিসেবে নীতি নির্ধারণ, উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন এবং বিভিন্ন কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পালন করে থাকেন ডিসি বা জেলা প্রশাসকরা। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ সংক্রান্ত বিষয়ে ডিসিদের দেয়া প্রস্তাব নিয়ে প্রতি বছর ডিসি সম্মেলনে আলোচনার মাধ্যমেই নেওয়া হয় কার্যকর সিদ্ধান্ত। অন্যান্য বছরের মতো এবারও মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে মন্ত্রী ও সচিবদের উপস্থিতিতে 4 দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু হবে রোববার। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনের আগের দিন শনিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, 34টি অধিবেশনে ডিসিদের দেয়া 1729টি প্রস্তাবের মধ্য থেকে 498টি প্রস্তাব নিয়ে আলোচনা হবে। স্বাস্থ্য খাতের উন্নয়নে সবচেয়ে বেশি প্রস্তাব এসেছে জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, হাসপাতালগুলোতে অ্যান্টিভেনাম সহজলভ্য করা, কওমি মাদ্রাসাকে নীতিমালার আওতায় আনা, নোয়াখালীতে বিমানবন্দর স্থাপন, জেলা পর্যায়ে গুজব ও সামাজিক মাধ্যমে ভুল তথ্য চেকিং সেন্টার স্থাপন সহ বিভিন্ন প্রস্তাব দিয়েছেন ডিসিরা। জনগণের কাছে বর্তমান যারা সরকার আছেন তাদের জবাবদিহির একটা প্রসঙ্গ আসছে। ইশতেহারে কিছু প্রমিস করে এসেছিলেন যে এগুলো আমরা করব, তাদের সুবিধা মতো তারা প্রশাসন গুছিয়েছেন। তাদের সাথে ইন্টারঅ্যাকশন করা, যে কি কি কাজ করতে চাচ্ছি আমরা, কেন করতে চাচ্ছি। এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, জেলা প্রশাসকদের যোগ্যতা না থাকলে শুধু দলবাজি করে লাভ হয় না। আপনি আপনার কাজ করবেন, আমি আমার কাজ করব। আপনি যদি দক্ষ না হন, সৎ না হন, শুধু চিল্লাচিল্লি করে আর দলবাজি করে লাভ হয় না। রাজনৈতিকভাবে ব্যবহার হওয়াটা সরকারি কাজে যদি এটার এফেক্ট করে তাহলে পরে এটা ঠিক না। অন্তর্বর্তী সরকারের সময়ে ডিসি সম্মেলনে নেওয়া প্রস্তাবের 44% এ পর্যন্ত বাস্তবায়ন হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। কি কি কাজ করতে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি সংকটের পেছনে বিপণন কোম্পানিগুলোর গাফিলতি দায় বলে স্বীকার করলেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। রাজধানীতে এক সেমিনারে তিনি বলেন, পাম্পে দীর্ঘ সারির পেছনে যেমন ছিল রাজনৈতিক উদ্দেশ্য, তেমনি সংকটে জ্বালানি বিভাগের নির্দেশনায় কাজ করেনি বিপণন কোম্পানিগুলো। ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় গ্রাহকদের তীব্র ভোগান্তি। জ্বালানি তেলের সংকটে প্রায় 2 মাস ধরে দেখা যায় এমন পরিস্থিতি। তবে দাম আর সরবরাহ বাড়ানোর পর এখন বদলেছে সে চিত্র। সংকটের জন্য এতদিন আতঙ্কিত হয়ে বেশি তেল কেনা আর মজুদ প্রবণতাকে দায়ী করলেও এবার কিছুটা সুর বদলালেন জ্বালানি মন্ত্রী। মূল কারণ ছিল আমাদের এইসব কোম্পানিগুলো, তাদেরও গাফিলতি ছিল। আর্টিফিশিয়াল মোটরসাইকেলের লাইন লাগছে, পলিটিক্যাল একটা মোটিভেশন ছিল, কিন্তু আমাদের লোকজন যদি ওটাকে ঠিক মতো ক্যাটারিং করতো তাহলে এই লাইনও থাকতো না। জ্বালানি সংকট আর লোডশেডিং এর প্রসঙ্গ টেনে নিজস্ব সম্পদ অনুসন্ধানে জোর দেন মন্ত্রী। পেট্রোল পাম্পের লাইন যেতে যেতে না যেতে আবার বিদ্যুতের লোডশেডিং শুরু হয়ে গেল। এই যে সব প্রবলেমগুলো আছে, এগুলোকে ওভারকাম করতে পারে আমার দেশীয় সম্পদ যদি আমরা আহরণ করতে পারি এবং দিতে পারি আর কি। রাজধানীতে আরেক অনুষ্ঠানে মন্ত্রী জানান, আগামী 5 বছরে নবায়নযোগ্য উৎস থেকে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার। এই সোলারকে এগিয়ে নেওয়ার জন্য উইল গিভ ইনসেন্টিভ। কিভাবে ট্যাক্স কমিয়ে এটা ঠিক করা যায়, যারা সোলারকে ব্যবহার করে বেশি তাদেরকে কিভাবে ইনসেন্টিভ দেওয়া যায়, এগুলো আমরা চিন্তা করছি। মন্ত্রী জানান, জুনের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি নীতি তৈরি করবে সরকার, যা হবে বিনিয়োগ বান্ধব। এই পলিসিটা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ,
ঢাকা। বৃষ্টি ও উজানের ঢলে হাওরে তলিয়ে গেছে কৃষকের কষ্টের ফসল। বাড়তি মজুরি ও শ্রমিক সংকটে পরিবারের সদস্যদের নিয়েই ধান কাটছে অনেকে। বৃষ্টির কারণে ফসল শুকানো নিয়েও চরম বিপাকে চাষিরা। উজানে ভারী বৃষ্টির পূর্বাভাসে ফসল রক্ষা বাঁধ ধসের শঙ্কায় পানি উন্নয়ন বোর্ড। কোথাও হাঁটু পানি, কোথাও বা কোমর সমান বিস্তীর্ণ হাওর অঞ্চলে পানিতে তলিয়ে পাকা ধান। শ্রমিকের মজুরি বাড়ায় নেত্রকোনার সরমুশিয়া হাওরে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ধান কাটতে জমিতে নামেন কৃষকেরা। অনুমানে তলিয়ে থাকা ধান কাটতে গিয়ে আহত হন অনেকে। এদিকে সুনামগঞ্জে অতিবৃষ্টি ও উজানের ঢলে 16,000 হেক্টর জমির ধান নিম্নচ্ছিত। বৈরী আবহাওয়া আর বজ্রপাতে মৃত্যুর ভয়ে ধান কাটার শ্রমিক পাওয়া দায়। এর মধ্যে আবার ধান কেটে পাড়ে আনলেও নেই রোদ। এতে ধান শুকাতে গিয়ে দুশ্চিন্তায় কৃষক। খানি টানি লই গ্রামের আজ রাত আখে মরতাছে, মরার কোনো সিকিউরিটি নাই। এই যে ধানের গেরাবাতি, এই যে ধান নষ্ট হয়ে যাইতাছে, আমরা কি পাবো আর মাজনেই কি পাইবো? আগামী এক সপ্তাহ উজানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এতে ফসল রক্ষা বাঁধ ধসের শঙ্কায় পানি উন্নয়ন বোর্ড। আমাদের 1718 কিলোমিটার বাঁধ এগুলো আসলে দীর্ঘ সময় ওয়াটার রেজিস্ট্রেশন করার ক্ষমতা আস্তে আস্তে কমে যাচ্ছে। তা এটি আসলে যে কোনো সময় একটা বিভিন্ন জায়গায় দুর্যোগপূর্ণ অবস্থা তৈরি হতে পারে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর এবং সরাইল অঞ্চলে এখনো 30 ভাগ ধান পানির নিচে তলিয়ে। এতে বিপাকে প্রান্তিক কৃষকেরা। দিনের অবস্থা বালান শুকাইতে পারে না, এটা নষ্ট হইতাছে, গ্যাস দিতেছে, ধান কলার মাঝে রাইকেও নষ্ট করতেছে। মাত্র ফসল এটা আমরা এটা লই বাচ্চা কাচ্চা লইয়া চলি, এটা যদি না হতো তো আমরা উপায় নাই। কিশোরগঞ্জের বেশিরভাগ নদীর পানি বাড়ছে। এতে নতুন করে পানির নিচে চলে যাচ্ছে ধানের জমি। 1.5-2 হাজার টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না কৃষি শ্রমিক। নিজ উদ্যোগে এখন পর্যন্ত 53 ভাগ ধান কেটেছে কৃষকেরা। তো শাসনা দিয়ে 1000 এরপরেও হয় না, লোক পায় না, লোক কাজ করতে পারে না শীতের জন্য। এছাড়া মৌলভীবাজারে 1432 হেক্টর এবং হবিগঞ্জে প্রায় 8000 হেক্টর বোরো ধান পানিতে ডুবে আছে। শ্রমিক সংকটে ধান কাটতে না পারায় নষ্ট হচ্ছে অধিকাংশ ফসল। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। রাজধানীতে এখনই জলাবদ্ধতায় বর্ষা মৌসুম নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। পানি নিষ্কাশনের 1700 কোটি টাকার প্রকল্প নিয়েছে 2 সিটি। তবে ড্রেন ও বক্স কালভার্ট নির্মাণে ধীর গতিতে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। নগর পরিকল্পনাবিদ বলছেন, পরিকল্পনা ও সমন্বয় ছাড়া কাজে আসবে না কোনো প্রকল্পই। বিস্তারিত সাইফুল ইসলামের ছবিতে রায়দুল ইসলাম শুভ রিপোর্টে। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর নিউ মার্কেট, রাজারবাগ, ধানমন্ডি সহ বেশ কয়েকটি এলাকা। কোমর সমান পানিতে জলাবদ্ধতার চরম ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। প্রতি বছর বর্ষা এলেই তড়িঘড়ি করে বেশ কিছু কার্যক্রম হাতে নেয় ঢাকার 2 সিটি কর্পোরেশন। চলতি মৌসুমে জলাবদ্ধতা নিরসনে সড়ক ও ড্রেন সংস্কারের কাজ শুরু করেছে মিরপুর কাজীপাড়া এলাকায়। 1 মাস ধরে চলা খোঁড়াখুড়িতে কোথাও ভেঙেছে বৈদ্যুতিক খুঁটি, কোথাও আবার সরু বাসে খোলা ড্রেন পাড়ি দিতে ঘটছে দুর্ঘটনা। আমি গতকালকেও দেখেছি একজন পড়ে গেছে। খুব দ্রুতই এটা ইয়ে করা উচিত, ঠিক করা উচিত। এলাকাবাসীর খুব পুরনো পাইপ অক্ষত থাকা সত্ত্বেও বসানো হচ্ছে নতুন পাইপ। পার্থক্য মাত্র 6 ইঞ্চি, যা দিয়ে সহজেই বের হবে না ময়লা আবর্জনা। অথচ এই কাজের টেন্ডারের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বরাদ্দ দিয়েছে 12 থেকে 38 কোটি টাকা। যদি ওই মাথা দিয়ে পানিটা না যায়, আপনি সারা বছর যদি পানি এটা পরিষ্কার করেন, তাতে কিন্তু বেনিফিট আসবে না। 2024 থেকে 26 এই 2 অর্থ বছরে বাজেট নথি বলছে, রাজধানীর জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থা এবং খাল উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ খাতে 2 সিটি কর্পোরেশন মিলে প্রায় 1700 কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে। 2 সিটি কর্পোরেশন বলছে, বিগত সময়ের অনিয়ম কাটিয়ে নতুন করে জলাবদ্ধতা নিরসনে কাজ করছেন তারা। দীর্ঘ 15 বছরে পরিষ্কারই হয়নি। এটা নিয়ে আমরা কয়েকদিন আগে করার চেষ্টা করেছি, সেটা আস্তে আস্তে করছি। যদি করে থাকে তাই সে দেশের ছাড় পাবে না, বলছে এটা আমার জন্য একটা সুবিধা হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। পরিকল্পনাবিদ বলছেন, জলাবদ্ধতা নিরসনের নামে শত শত কোটি টাকা খরচ করলেও ফল পাওয়া যাবে না। এর জন্য প্রয়োজন পরিকল্পনা, সমন্বয় ও কঠোর জবাবদিহিতা। শত শত কোটি টাকা যাচ্ছে, কিন্তু আমাদের যে এই পুরো নেটওয়ার্কটাকে তৈরি করা, ব্যবস্থাপনা করা, ময়লাগুলো জমে না থাকে সেটা করা, সেই দিকে কোনো ধরনের আগ্রহ নাই। সরকারি বাজেট বিশ্লেষণ করে দেখা যায়, ঢাকার এই জলাবদ্ধতা নিরসনে প্রায় 2 অর্থ বছরে খরচ করা হয়েছে 2 থেকে 2500 কোটি টাকা, যার বাস্তবিক ফল এই
হাঁটু পরিমাণ পানি, আবার কোথাও কোমর পরিমাণ পানি। সরকারি এসব কাগজে কলমের প্রকল্পের বাস্তবিক ফল কিন্তু কোনোই পাচ্ছে না নগরবাসী। বিশেষজ্ঞরা বলছেন যে এইসব প্রকল্প যদি জবাবদিহিতার আওতায় আনা না হয়, তাহলে রাজধানীর যে জলাবদ্ধতার দীর্ঘদিনের সমস্যা তা কখনোই নিরসন করা সম্ভব নয়। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসী সময়। রাজধানীর উত্তরায় বাবার কাছ থেকে ছিনিয়ে নেয়া কিশোরীকে অপহরণের 9 দিন পর উদ্ধার করল পুলিশ। গাজীপুরের পুবাইল থেকে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের ধরতে চলছে অভিযান। রাজধানীর উত্তরার 6 নম্বর সেক্টরের 5 নম্বর রোড সিসিটিভি ফুটেজে দেখা যায় পরীক্ষা শেষে বাবার সঙ্গে বাসায় ফিরছিল 14 বছরের এক কিশোরী। কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হয় লামিন নামের এক কিশোর। মেয়েটিকে বাবার কাছ থেকে টেনে হিঁচড়ে নেয়ার চেষ্টা করে সে। কিছুক্ষণ পর যোগ দেয় আরো এক যুবক। পরে ওই যুবক কিশোরীকে তার বাবার কাছ থেকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে প্রাইভেট কারে পালিয়ে যায়। ঘটনাটি 22 এপ্রিল দুপুর 2:30টার। সেদিনই উত্তরা পূর্ব থানায় একটি অপহরণ মামলা করে মেয়েটির বাবা। মাঠে নামে আইন শৃঙ্খলা বাহিনী। ঘটনার 9 দিন পর গাজীপুরের পুবাইল থেকে অপহরণের সঙ্গে জড়িত লামিন ইসলাম নামের এক কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার করা হয় অপহৃত কিশোরীকে। পুলিশ জানায় কি কারণে ঘটনা ঘটেছে তা অনুসন্ধান চলছে। জড়িত বাকিদের ধরতে কাজ চলছে বলে জানায় পুলিশ। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে বাড়ছে ডাকাতির সংখ্যা। রাজধানীর ডেমরা এলাকায় র্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতির সময় পেশাদার চক্রের 2 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। সংস্থাটি বলছে, জামিনে বেরিয়ে অনেকেই জড়াচ্ছেন আগের পেশায়। 2023 সালের 31 জানুয়ারি সন্ধ্যা 6:30 কেরানীগঞ্জের কোনাখোলা এলাকায় নবকলি পরিবহনের বাসটি গতিরোধ করে র্যাবের পোশাক পরা 5 জন প্রবেশ করে। দাবি করেন 2 জন আসামি আছে বাসটিতে। বাসে থাকা 2 জন স্বর্ণ ব্যবসায়ীকে তারা অপহরণ করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে তাদের সঙ্গে থাকা 71 লাখ টাকা ছিনিয়ে নির্জন জায়গায় হাত পা বেঁধে ফেলে দেয়। জামিনে বেরিয়ে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে এই একই চক্র। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল 10টায় রাজধানীর ডেমরা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আল আমিন ওরফে মোটা আল আমিনকে গ্রেফতার করেছে র্যাব। তার দেয়া তথ্যে একই এলাকা থেকে আরেকজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন এলাকায় যাত্রীবাহী বাস, মাইক্রোবাস আটক করে কখনো র্যাব পরিচয় চালক ও যাত্রীদের অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে সর্বস্ব লুট করে পালিয়ে যেতে থাকে। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, র্যাবের 6টি কটি, হ্যান্ডকাপ সহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। 5 মাস তাকে আমরা পর্যবেক্ষণ করে আবার গতকালকে তাকে আমরা হাতে নাতে ধরতে সক্ষম হয়েছি। এর অর্থ হচ্ছে এটা শুধু একটা ডাকাতির মামলা বলেই বলবো না। এই ধরনের এর চেয়ে বড় সন্ত্রাসী যারা আছে তারা সবাই আমাদের গোয়েন্দা নজরদারিতে থাকে। র্যাব বলছে এর আগেও একাধিকবার গ্রেফতার হয়েছিল চক্রটি। একই কাজ করবে বিধায়। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্টোর রুমে অগ্নিসংযোগে জড়িত 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে মিরপুর বিভাগের উপকমিশনার মোস্তাক সরকার জানান, শুক্রবার ভোরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্টোর রুমে আগুন লাগানো হয়। এ ঘটনায় স্টোর রুমে থাকা 735টি ল্যাপটপের মধ্যে 140টি সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া 29টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এবং 33টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। 83টি ল্যাপটপের কোনো খোঁজ পাওয়া যায়নি। প্রযুক্তির সহায়তায় শনিবার বিকেলে প্রথমে পরিচ্ছন্ন কর্মী আসমাউল ইসলাম এবং তার দেয়া তথ্যে জিন্নাত আলী বিশ্বাস ও হুমায়ুন কবির খান নামে আরও 2 জনকে গ্রেফতার করে পুলিশ। এই সময়ের মধ্যবর্তী সময়ে মিরপুর মডেল থানাধীন মিরপুর 2 প্রাথমিক শিক্ষা তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত প্রাথমিকভাবে যে এখানে এই স্টোরুমে যে অগ্নিসংযোগ দেয় তাকে আমরা মোটামুটি চিহ্নিত করতে পারি। একটা পর্যায়ে চিহ্নিত করে আমরা প্রাথমিকভাবে তার সম্বন্ধে যাচাই বাছাই করি এবং দেখি আসলে এই ঘটনার সাথে আসলে প্রকৃতপক্ষে সে জড়িত কিনা। আমরা যখন নিশ্চিত হওয়ার পরে আমাদের টিম তাকে গ্রেপ্তার করে। সে ব্যতীত আরও 3 জনের নাম প্রাথমিকভাবে আমাদের জানায় এবং 3 জনের নাম নিয়ে আমরা তাদেরকে চিহ্নিত করে এর মধ্যে 2 জনকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি।
কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় দেয়ায় জীবিকায় প্রভাব পড়েছে স্থানীয়দের। ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের চলাচলে অপরাধেও বেড়েছে উদ্বেগ। দ্রুত প্রত্যাবাসন সহ 7 দফা দাবিতে এবার আন্দোলনে স্থানীয়রা। স্থানীয় সংসদ সদস্য জানান 2027 সালে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে কাজ করছে সরকার। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের প্রায় 10,000 একর বনভূমিতে চাষাবাদ করে জীবিকা চলত স্থানীয়দের। নাপ নদীতে মাছ আর কাঁকড়া শিকার ছিল আয়ের উৎস। 2017 সালের 25শে আগস্ট রোহিঙ্গা আগমনের পর 9 বছরে সেই পথ প্রায় বন্ধ। বনভূমিতে বেড়েছে অপহরণ সহ নানা অপরাধ। এমন পরিস্থিতিতে উখিয়া ও টেকনাফের বাসিন্দারা নেমেছেন আন্দোলনে। দাবি ক্যাম্প কেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণ সহ 7 দফা বাস্তবায়ন। রোহিঙ্গারা কাঁটাতারের বাইরে গিয়ে তারা বিভিন্ন কাজকর্ম করে, সেজন্য আমাদের যারা স্থানীয় জনগোষ্ঠী আছি আমাদের নিরাপত্তা হুমকির মধ্যে পড়তেছে। বনভূমি উজাড় ও পাহাড় কেটে স্থায়ী আবাসনের মাধ্যমে রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদী পুনর্বাসনের চেষ্টা প্রত্যাবাসনকে বাধাগ্রস্ত করছে অভিযোগ সচেতন মহলের। অবিলম্বে এই সমস্ত পুনর্বাসনের মতো প্রকল্প যদি বন্ধ করা না হয় আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব। আমরা বলতে বলতে যদি শেষ পর্যন্ত কেউ না শুনে, তাহলে এখানে সকল মানুষ মিলে আমরা আন্দোলন সংগ্রাম করা ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না। কর্মসূচিতে অংশ নিয়ে স্থানীয় সংসদ সদস্য জানান 2027 সালে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে কাজ করছে সরকার। আগামী 27 সাল থেকে একটা রিফিউজিও 27 সালের ভিতরে একটা রিফিউজিও বাংলাদেশে আর থাকবে না। উখিয়া ও টেকনাফের 33টি ক্যাম্পে বসবাস করছে 12 লাখের বেশি রোহিঙ্গা। তার বিপরীতে স্থানীয় বাসিন্দা রয়েছেন প্রায় 5 লাখ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ইরান যুদ্ধের মাঝেও মধ্যপ্রাচ্যে জনশক্তি রফতানি বাড়িয়েছে বাংলাদেশ। চলতি বছরের প্রথম 4 মাসেই বৃহত্তম চট্টগ্রাম থেকে গেছেন 74,000-এর বেশি কর্মী। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। সৌদি আরব, আরব আমিরাত, ওমান, কাতার এবং কুয়েতের মতো দেশগুলো হলো বাংলাদেশের জনশক্তি রপ্তানির মূল অঞ্চল। জনশক্তি রপ্তানি ব্যুরো তথ্য বলছে যুদ্ধের আগে 2025 সালে চট্টগ্রাম বিভাগের 11 জেলা থেকে জনশক্তি রপ্তানি হয়েছিল 3,22,291 জন। আর চলতি বছরের প্রথম 4 মাসে এই সংখ্যা 74,491 জন। যুদ্ধের কারণে কিছুটা স্লো গতি হওয়াতে আমাদের কিন্তু যাচ্ছে, সৌদি আরবে বেশি যাচ্ছে, আর অন্যান্য বিভিন্ন ইউরোপ কান্ট্রি তো আমাদের মোটামুটি পর্যাপ্ত পরিমাণে যাচ্ছে। গত বছর জনশক্তি রপ্তানিতে শীর্ষস্থানে ছিল কুমিল্লা, এরপর ব্রাহ্মণবাড়িয়া এবং চতুর্থ স্থানে ছিল চট্টগ্রাম। জনশক্তি রপ্তানির ক্ষেত্রে চিটগংয়ের ট্রেন্ডটা হচ্ছে মিডল ইস্ট ভিত্তিক। প্রথম যদি ধরেন ইউনাইটেড আরব এমিরেটস, তারপর হচ্ছে সৌদি আরবিয়া, দেন হচ্ছে ওমান। কিন্তু বর্তমানে এই তিনটা দেশে ভিসা জটিলতা দেখা দিয়েছে। অস্থিরতার মাঝেও চট্টগ্রামের বাসিন্দারা জীবিকার সন্ধানে ছুটছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। কাতারের পরিস্থিতি সব দেশের চেয়ে মোটামুটি ভালো। সৌদি আরব যেতে যাচ্ছি, এখানে আমার বোনের হাজব্যান্ড আছে। বছরে 3 থেকে 4 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠায় বৃহত্তর চট্টগ্রামের 11 জনের প্রবাসীরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। পোশাক খাত প্রসারে উন্নত প্রযুক্তি ব্যবহার ছাড়া রফতানি প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয় বলে জানিয়েছেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম। শনিবার রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক নিটিং মেশিনারিজ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও জানান, উৎপাদন খরচ কমিয়ে গুণগত মান নিশ্চিত করতে আগ্রহী হচ্ছেন বৈশ্বিক ক্রেতারা। এ অবস্থায় বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাক খাতের অবস্থান ধরে রাখতে প্রযুক্তি বিনিয়োগকারীদের অর্থায়নের আহ্বান জানান বিকেএমইএ সভাপতি। প্রদর্শনীতে চীনা কোম্পানি কাইকি গ্রুপ ও চুয়াংফু গ্রুপের উন্নত সোয়েটার সহ নিটওয়্যার বুননে আধুনিক প্রযুক্তির মেশিনারিজ তুলে ধরেন আয়োজকরা। লেটেস্ট টেকনোলজি, এই টেকনোলজি আমাদের ইন্ডাস্ট্রিতে আপনারা সম্পৃক্ত করবেন এবং সেই সম্পৃক্ততার মাধ্যমে বাংলাদেশের গার্মেন্টস সেক্টর যেভাবে বিশ্ববাজারে অবস্থান তৈরি করে নিয়েছে সেটা আপনারা ধরে রাখবেন। হাব ও উপসর্গে 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 4 জনের। হাসপাতালে ভর্তি হয়েছে 1024 জন। এদিকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে আবার অসুস্থ হচ্ছে অনেক শিশু। এ অবস্থায় সুস্থ হওয়ার পর প্রথম 1.5 মাস শিশুকে বেশি যত্ন ও ভিটামিনযুক্ত খাবার খাওয়ানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
6 বছরের ওমর ফারুক করুণ চাহনিতে হাসপাতালের দেয়ালে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। 5 মাস আগেই মাকে হারিয়েছে সে। হামে আক্রান্ত হয়ে মায়ের আদরটুকু জুটছে না কপালে। চোখের সামনে তার যন্ত্রণা দেখে কষ্ট হচ্ছে স্বজনদেরও। অন্য হাসপাতালে বলছিল আইসিইউতে ভর্তি করার জন্য, পরে হেরা বলছে আইসিইউতে ভর্তি করার লাগবে না, নর্মালি ভর্তি করার, পরে নর্মালি ভর্তি হয়েছে। এখন আগে থেকে এখন একটু ভালো আছে। হামে আক্রান্ত হয়ে হাসপাতালের বিছানায় এখন 4 থেকে 6 বছরের শিশুদের সংখ্যা বাড়ছে। বেশিরভাগ শিশু নিউমোনিয়া সহ অন্যান্য জটিল রোগ নিয়ে ভর্তি হচ্ছে। তবে সঠিক সময়ে হাসপাতালে আনায় শারীরিক সুস্থতা ফিরে পাচ্ছেন অনেক শিশু। প্রথম রয়েছে, এরপরে বোনে রয়েছে, তখন এই জায়গায় আনছি, এখন ট্রিটমেন্ট চলতে আছে। হামের থেকে এখন নিউমোনিয়াটাই রয়েছে, হাম ভালো হয়েছে, নিউমোনিয়া একটু বেশি, তো এটা সময় লাগবে বলছে। চিকিৎসা নেয়ার পরেও কিছু শিশু আবারও হাসপাতালে ভর্তি হচ্ছে। চিকিৎসা নেয়ার প্রথম 1.5 মাস স্বাস্থ্যবিধি মেনে সতর্ক হয়ে চলার আহ্বান জানান চিকিৎসকরা। এটা ভাইরাল ডিজিজ, এটা রোগ প্রতিরোধ ক্ষমতা একদম কমে যাচ্ছে। এই জন্য ভালো হয়ে গেলেও 1 থেকে 1.5 মাস কিন্তু ওর ইমিউনিটি আগের অবস্থায় ফিরে আসতে সময় লাগে। 1 থেকে 1.5 মাস এই সময়টা কিন্তু ওর ইমিউনো সাপ্রেসড কন্ডিশনেই আছে। এই সময় একটা ভালো হলেও বাড়িতে গিয়ে দেখা যাচ্ছে অন্য আর একটা আক্রান্ত হচ্ছে। সুস্থ হয়ে বাড়ি ফেরা শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পর্যাপ্ত ভিটামিন ও প্রোটিনযুক্ত খাবার গ্রহণের পরামর্শ চিকিৎসকদের। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। বাজেটকে অর্থনীতির পুনরুদ্ধারের হাতিয়ার হিসেবে ব্যবহারের পরামর্শ দিয়েছেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। শনিবার এফডিসিতে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা শেষে এই পরামর্শ দেন তিনি। আরও বলেন, অর্থনীতির ভিত্তি শক্তিশালী না হলে মধ্যপ্রাচ্য সংঘাতের মতো বাইরের ধাক্কা মোকাবিলা করা খুবই কঠিন হবে। কক্সবাজার উপকূলের বাতাস পরিণত হয়েছে বিদ্যুৎ উৎপাদনের শক্তিশালী উৎসে। জেলার বায়ু বিদ্যুৎ কেন্দ্র থেকে নিয়মিত জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, এ অঞ্চল বায়ু বিদ্যুতের পাশাপাশি সমুদ্র ঢেউ ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের মতো আধুনিক প্রযুক্তির জন্য অত্যন্ত সম্ভাবনাময়। মোহাম্মদ ফরাজের ছবিতে সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। সমুদ্রের হাওয়ায় ঘুরছে বিশাল বিশাল ব্লেড। প্রতিটি ব্লেডের দৈর্ঘ্য 60 মিটার। 90 মিটার উচ্চতায় দাঁড়িয়ে থাকা দানবীয় টারবাইনগুলো বাংলাদেশের নতুন শক্তির প্রতীক। কক্সবাজারে এখন বাতাসেই হয়ে উঠছে বিদ্যুতের জ্বালানি। কক্সবাজারের বিস্তীর্ণ উপকূল জুড়ে সারিবদ্ধভাবে স্থাপন করা হয়েছে 22টি বায়ুবিদ্যুৎ টারবাইন। প্রতিটি টারবাইনের জন্য ব্যবহার করা হয় 20 শতক জমি। প্রতিটি ইউনিটের উৎপাদন ক্ষমতা 3 মেগাওয়াট। বাতাসের গতিবেগ প্রতি সেকেন্ডে 3 মিটার ছাড়ালে শুরু হয় বিদ্যুৎ উৎপাদন। গ্রিডে প্রতিনিয়ত বিদ্যুৎ সরবরাহ দিয়ে যাচ্ছে এবং যে পরিমাণ বিদ্যুৎটা দিচ্ছে এখন অ্যাভারেজে প্রায় 30 মেগাওয়াটের উপরে প্রতি ঘন্টায় আমরা গ্রিডে বিদ্যুৎ দিতে পারতেছি। সংশ্লিষ্টরা বলছেন, এটি সম্পূর্ণ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প, যেখানে শুধু প্রাকৃতিক বাতাসের শক্তি রূপান্তর করা হয় বিদ্যুতে। শীতকালে বিদ্যুৎ উৎপাদন কম হলেও গ্রীষ্মকালে বায়ুচাপ বেশি থাকায় বর্তমানে ঘন্টায় গড়ে 30 থেকে 66 মেগাওয়াট বিদ্যুৎ নিয়মিতভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। এই প্রযুক্তিতে বাংলাদেশে আসাতে আমাদের আরও কিছু সম্ভাবনা চারদিকে রয়েছে সমুদ্র বেষ্টিত করে, সেদিকে আমরা এগুলোকে সম্প্রসারণ করলে আমরা আরও বেশি সুফল পাব। উৎপাদিত বিদ্যুৎ খুরুশকুল সাবস্টেশন হয়ে 40টি গ্রিড টাওয়ার অতিক্রম করে যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে। সেখান থেকে দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে যাচ্ছে। কক্সবাজার শহরে মোটামুটিভাবে দেখা যায় ওরা 15, 20, 30 মেগাওয়াটের মতো সরবরাহ করতেছে রেগুলার। ব্যবসায়ীরা বলছেন, এই অঞ্চল শুধু বায়ুবিদ্যুৎ নয়, সমুদ্র ঢেউ থেকে বিদ্যুৎ উৎপাদনের মতো নতুন প্রযুক্তির জন্য অত্যন্ত সম্ভাবনাময়। এখানে বায়ুবিদ্যুতের একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আমাদের যে চৌহলদণ্ডিতে আমাদের এই মুহূর্তে যে আমরা বায়ুবিদ্যুৎ কেন্দ্রটা আমরা করেছি, এটা কিন্তু আমাদেরকে একটা নতুন একটা সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। কক্সবাজার বায়ুবিদ্যুৎ কেন্দ্রের তথ্য মতে গত 2 বছরে এই কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে সরবরাহ হয়েছে 2,41,000 মেগাওয়াট বিদ্যুৎ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। গণমাধ্যমে বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহের মাধ্যমে অপতথ্য প্রতিহত করা সম্ভব বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শনিবার বিকেলে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে সেমিনারে তিনি আরও বলেন, সঠিক তথ্য সরবরাহই এখন বড় চ্যালেঞ্জ। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ বলেও জানান তথ্যমন্ত্রী। অংশীজনের সহযোগিতায় মুক্ত ও দায়িত্বশীল গণমাধ্যম তৈরি করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
গণমাধ্যমকে তার বস্তুনিষ্ঠতা দিয়ে মূল্যায়ন করতে হবে। আধুনিক গণমাধ্যম ব্যবস্থাপনা সিস্টেমের মধ্যে এ ধরনের ডিজিটাল চেকিং অ্যান্ড ব্যালেন্স সিস্টেমটাকে আমরা ইন্ট্রোডিউস করতে টার্গেট নির্ধারণ করতে হবে। তথ্য সরবরাহর বাধাটা যত না বেশি সমস্যা আজকের যুগে, তার চেয়ে কিন্তু বেশি সমস্যা হয়ে গেছে তথ্যকে নিজের রঙের, মনের, আদর্শের মাধুরী মিশিয়ে উপস্থাপন করার যে প্রবণতা, তাকে আমরা কীভাবে চ্যালেঞ্জ করব। মাস কমিউনিকেশন, ইট ইজ অনলি দি মাস মিডিয়া যে জনগণের এই প্রত্যাশাকে জীবন্ত রাখে। তফসিলভুক্ত দলিত হরিজন সম্প্রদায়ের অধিকার আজও প্রতিষ্ঠা হয়নি। চাকরিসহ বিভিন্ন ক্ষেত্রে এখনও বৈষম্যের শিকার তারা। শনিবার বিকেলে ডিআরইউতে জাতীয় জনজাতি জোটের উদ্বোধনী অনুষ্ঠানে সব কথা বলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। এ সময় দলিত হরিজন সম্প্রদায়কে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবি জানান তিনি। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, চাকরি কাঠামোতে পরিবর্তনের মাধ্যমে দলিতদের আর্থিক বৈষম্য দূর করতে হবে। এ সময় জাত ভিত্তিক বৈষম্যের কারণে নিজেদের বঞ্চনার কথা তুলে ধরেন হরিজন সম্প্রদায়ের প্রতিনিধিরা। তফসিলি সম্প্রদায়ের মানুষেরা যে সংকটের মধ্যে আছেন, সেটাকে আমাদের রাষ্ট্রীয়ভাবেও সমাধান করতে হবে, সামাজিকভাবেও এটার একটা সমাধান প্রয়োজন। এটাকে রাজনৈতিক দলের বার্তা হিসেবে নেবার প্রয়োজন নেই। এটাকে একটা মানবিক আবেদন হিসেবে আপনাদের কাছে আমাদের প্রত্যাশা। তাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয়েছে, তাদের অধিকারগুলো প্রতিষ্ঠা করা হয় নাই। তার আর্থিক অবস্থানের বৈষম্যটা আমাদেরকে প্রাথমিকভাবে নিরসন করতে হবে। আমি মনে করি রাষ্ট্রীয় কাঠামোতে আমাদের একটা পরিবর্তন আনা দরকার। দেশের বাইরের খবর, সংঘাত অবসানে ইরানের দ্বিতীয় প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, সমঝোতা না হলে ফের যুদ্ধ শুরু হবে। তেহরানকে তোল দেয়া জাহাজে নিষেধাজ্ঞার হুঁশিয়ারিও দেন ট্রাম্প। আইআরজিসিও বলছে ফের হামলা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র। ইরানের বন্দর ও নৌপথ ঘিরে কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রায় অর্ধশত বাণিজ্যিক জাহাজকে ঘুরিয়ে দেওয়া হয়েছে বা বন্দরে ফিরতে বাধ্য করা হয়েছে বলে দাবি মার্কিন সেন্ট্রাল কমান্ডের। হরমুজ প্রণালীতে চলাচলকারী যেসব জাহাজ ইরানকে টোল বা ফি দেবে, তাদের নিষেধাজ্ঞার আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। চলমান সংকট কাটাতে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে মার্কিন প্রশাসনের কাছে নতুন প্রস্তাব দেয় ইরান। তবে তাতে সন্তুষ্ট নন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। I will tell you we're doing very well. You cannot give Iran a nuclear weapon. They would use it on a place called Israel very quickly, and they would use it in the Middle East, and they'd use it in Europe, and I guess we'd be next, and it's not going to happen. Don't worry about it. অন্যদিকে ইরানে অবিস্ফোরিত মার্কিন বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেছে। জানজান অঞ্চলে বিস্ফোরণে আইআরজিসির কয়েকজন সদস্য নিহত হয়েছেন। উপসাগরীয় অঞ্চলে উত্তেজনার মধ্যে ইয়েমেন উপকূল থেকে এমটি ইউরেকা নামে টোগোর পতাকাবাহী একটি জাহাজ ছিনতাই করেছে অস্ত্রধারীরা। নাসরিন রুমি, সময় সংবাদ। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ সোমবার। এরই মধ্যে গণনা কেন্দ্রগুলো কঠোর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। এদিকে শনিবার রাজ্যটির 2টি বিধানসভা এলাকার 15টি বুথে পুনর্নির্বাচন হয়। রাজ্যটিতে ভোট পরবর্তী সহিংসতার ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে গণনা কেন্দ্রে লোডশেডিং করে ইভিএম মেশিন বদলে ফেলার আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। সোমবার সকাল 8টা থেকে শুরু হবে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ। 77টি ভোট গণনা কেন্দ্র থেকে একে একে ইভিএম থেকে প্রার্থীদের হার জিতের তথ্য প্রকাশ করা হবে। রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীদের সামনে ফল প্রকাশ করবেন কাউন্টিং কর্মকর্তারা। এরই মধ্যে গণনা কেন্দ্রগুলো প্রস্তুত করা হয়েছে। কঠোর নিরাপত্তায় মোতায়েন থাকবেন প্রায় 200 কোম্পানি, কেন্দ্রীয় বাহিনী এবং 10,000 রাজ্য পুলিশ। কলকাতার 7টি গণনা কেন্দ্রে বিপুল সংখ্যক পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। গণনা কেন্দ্রগুলোর 200 মিটারের মধ্যে ভোর 5টা থেকে 144 ধারা জারি থাকবে, আর 100 মিটারের মধ্যে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারবে না। তবে গণনা কেন্দ্রে হঠাৎ করে লোডশেডিং করে ইভিএম মেশিন বদলে দেওয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার
কালীঘাটে দলীয় বৈঠকে তিনি এই আশঙ্কা প্রকাশ করেছেন বলে দাবি কলকাতার গণমাধ্যমের। এরই মধ্যে শনিবার রাজ্যের ডায়মন্ড হারবার ও মগরার হাট বিধানসভায় 15টি বুথে পুনর্নির্বাচনের ভোট হয়। এসব বুথে 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোট হয়েছিল। তবে ইভিএমের মাধ্যমে ভোটে কারচুপির তথ্য প্রমাণ থাকায় নতুন করে ভোট নেয় কমিশন। পুনঃভোটেও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়। এদিকে দক্ষিণ 24 পরগনায় দেখা গেছে ভোট পরবর্তী উত্তেজনা। স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগে রাস্তায় নেমে বিক্ষোভ করেন অনেকে। নির্বাচন কমিশনের কাছে অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেপ্তারের দাবি জানান তারা। 23 ও 29 এপ্রিল পশ্চিমবঙ্গ রাজ্যের 2 দফায় 294 আসনের বিধানসভা ভোট নেওয়া হয়। এতে ভোট দেন 93% মানুষ। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। ইরান যুদ্ধ নিয়ে জার্মান চ্যান্সেলর মের্জের মন্তব্যে চটেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ঘোষণা অনুযায়ী এবার জার্মানি থেকে প্রত্যাহার করা হচ্ছে 5000 মার্কিন সেনা। যদিও সেনা প্রত্যাহারকে খুব বড় ইস্যু হিসেবে দেখছেন না মের্জ প্রশাসন। জার্মানি থেকে আরও জানাচ্ছেন বিটু বড়ুয়া। ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্র তথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় ভুল এবং এই যুদ্ধে মার্কিনীরা প্রবেশ করলেও তাদের বের হওয়ার রাস্তা বেশ কঠিন। সম্প্রতি জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্জের এমন মন্তব্যে বেজায় ছুটেছেন ডোনাল্ড ট্রাম্প। ম্যার্জকে তিরস্কারের পাশাপাশি জার্মানির বিভিন্ন ঘাঁটি থেকে মার্কিন সৈন্যদের দেশে ফিরিয়ে নেওয়ার ঘোষণাও জোর গলায় জানিয়েছিলেন ট্রাম্প। জার্মান চ্যান্সেলরকে শিক্ষা দিতে এবার দেশটি থেকে 5000 সৈন্য ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে 39,000 মার্কিন সেনার মধ্যে মাত্র 5000 সেনা প্রত্যাহারের বিষয়টি নতুন নয়, বরং স্বাভাবিক এবং আগে থেকে অনুমিত ছিল বলে জানায় জার্মান প্রশাসন। মার্কিন সেনাদের উপস্থিতি ইউরোপের জন্য যতটা গুরুত্বপূর্ণ, যুক্তরাষ্ট্রের জন্য তা আরও বেশি তাৎপর্যপূর্ণ বলেও জানায় জার্মানি। তাই ভবিষ্যতে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে এটি প্রভাব ফেলবে না। এদিকে ইরানের বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে পারস্য উপসাগরে হরমুজ প্রণালীতে সামরিক সহযোগিতা না পাওয়ায় শুধু জার্মানির বিরুদ্ধেই নয়, ইতালি ও স্পেন এবং সর্বোপরি সামরিক জোট ন্যাটোর উপর ক্ষেপেছেন ট্রাম্প। ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে গাড়ি রপ্তানিতে নতুন করে 25% কর নির্ধারণের পাশাপাশি ন্যাটো থেকে মার্কিন সেনাদের ধাপে ধাপে ফিরিয়ে আনার সিদ্ধান্তের বিষয়টিও স্পষ্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুধু হুঁশিয়ারি দেন না, তার দেয়া আদেশ বাস্তবায়ন করেও দেখান। জার্মানি থেকে উল্লেখযোগ্য সেনা প্রত্যাহারের ঘোষণাই তার সবচেয়ে বড় প্রমাণ। তবে তাতে ভবিষ্যতে জার্মানি, যুক্তরাষ্ট্র কিংবা পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর কতটা ক্ষতি হতে পারে তার সময় বলে দেবে বলছেন ভূরাজনৈতিক বিশ্লেষকরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। সুইডেন বাংলাদেশ ডেমোক্রেটিক ফরেনিং এর উদ্যোগে বৈশাখী মেলার আয়োজন করা হয়। প্রবাসী শিল্পীদের পরিবেশনায় নাচ গান ছাড়াও দেশীয় নানা পণ্যের পোস্টার সাজিয়ে বসেন উদ্যোক্তারা। বাংলাদেশ দূতাবাস এবং সুইডেনের বিভিন্ন রাজনৈতিক দল অনুষ্ঠানে অংশ নেন। সুইডেন থেকে আরও জানাচ্ছেন শফিউল আলম। কবিতা আর নাচ গানের সঙ্গে দেশীয় স্বাদের নানা খাবারের পসরা সাজিয়ে সুইডেনে আয়োজন করা হয় বৈশাখী মেলা। দেশটির বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা সহ সুইডেনের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে। মেলায় বাংলাদেশি ঐতিহ্যবাহী নানা খাবারের আয়োজন ছিল চোখে পড়ার মতো। সুইডেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তারা নিজেদের পণ্য নিয়ে আসেন। আজকে আমাদের এই বৈশাখী মেলাতে আপনারা সবাই আসছেন, এটার জন্য অনেক খুশি আমরা। বাংলাদেশ ডেমোক্রেটিক ফরেনিং এর আয়োজনে এসেছি বৈশাখী মেলায়, নিজেও গান করেছি এবং অন্যান্য অনেক শিল্পীর গান শুনছি। এ যেমন এক বাঙালির মিলন মেলা। আমরা সাধারণত সুইডেনে থাকি, কিন্তু এত বাঙালি দেখি না। আজকে বাঙালি অনুষ্ঠান দেখতে পারি, অনেক আনন্দ লাগতেছে। আলহামদুলিল্লাহ, অনেক মজা লাগতেছে। বাংলাদেশ ডেমোক্রেটিক ফরেনিং এর যে আয়োজন দেখে আসলে আমি অনেক মুগ্ধ। এই ধরনের অনুষ্ঠান যত বেশি হবে, আমাদের পরবর্তী প্রজন্ম বাংলাদেশের কৃষ্টি কালচার সম্বন্ধে আরো বেশি অবগত হবে। বিদেশের মাটিতে প্রবাসী বাংলাদেশিদের সরব উপস্থিতি মেলায় এক আনন্দমুখর পরিবেশের সৃষ্টি করে। উৎসবে অংশ নিতে পেরে খুশি প্রবাসী বাংলাদেশিরা। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন।
7 দিনের সফরে জাপানে পৌঁছেছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। স্থানীয় সময় শনিবার বিকেল 3:45টায় নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ইসলামিক মিশন জাপান সহ প্রবাসী বাংলাদেশিরা। জামায়াত আমিরের সফরসঙ্গী হিসেবে আছেন সাইফুল আলম খান মিলন ও ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান। সফরকালে বিভিন্ন সংবর্ধনা, সেমিনার ও বৈঠকে অংশ নেবেন ডাক্তার শফিকুর রহমান। আগামী 9 মে তার দেশে ফেরার কথা রয়েছে। এরপর যে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সিলেটে জলাবদ্ধতা নিরসন কার্যক্রম ও খাল খনন উদ্বোধন প্রধানমন্ত্রীর। মহাসড়ক সংস্কার সহ উন্নত রেল যোগাযোগের ঘোষণা। নতুন করে স্পোর্টসের যাত্রা শুরু। সংস্কার নিয়ে মানুষকে ভুল বুঝিয়ে দেশ অস্থিতিশীল করার চেষ্টায় জামায়াত, বলছে বিএনপি। গণভোটের রায় না মানলে রাজপথে দাবি আদায়ের হুঁশিয়ারি 11 দলের। এবং হাম ও উপসর্গে আরও 4 শিশুর প্রাণহানি। সুস্থ হয়ে বাড়ি ফিরে আবারও অসুস্থ হচ্ছে অনেকে। 1.5 মাস বাড়তি যত্ন ও ভিটামিনযুক্ত খাবার খাওয়ানোর পরামর্শ। এই ছিল প্রবাসী সময়। সঙ্গেই থাকুন সময়ের।